বাণী এডুকেশনের পক্ষ থেকে আমি আবারও আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি। আমরা আজ লোকসাহিত্যের দ্বিতীয় পর্ব আলোচনা করব। দ্বিতীয় পর্বে থাকবে পূর্ববঙ্গ গীতিকা ও নাদ গীতিকা। আমাদের লোকসাহিত্যের প্রথম পর্বের ক্লাসটি দেখতে আমাদের পূর্বের ভিডিওটি আপনারা দেখে আসবেন। আর আজকের ভিডিওটিতে আমরা পূর্ববঙ্গ ও নাদ গীতিকা সম্পর্কে আলোচনা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন। আজকের এই যে দুটি টপিক খুবই গুরুত্বপূর্ণ। এর থেকে বিভিন্ন নিয়োগ পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। আশা করি আপনাদের অনেক প্রশ্নের সমাধান আজকের ক্লাস থেকে পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আমি শুরু করছি। পূর্ববঙ্গ গীতিকা। এই যে পূর্ববঙ্গ গীতিকা এই পূর্ববঙ্গ গীতিকার সংগ্রাহককে, প্রকাশককে, কি তার পালা, এগুলো নিয়ে আমি একটু আলোচনা করব, যার থেকে বিস্তর পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। আমি প্রথমে আলোচনা করব এই পূর্ববঙ্গ গীতিকা আসলে কোন অঞ্চলের। একটু লিখি। পূর্ববঙ্গ গীতিকা হচ্ছে ব্রহ্মপুত্র নদের পূর্ব দিক থেকে শুরু করে বৃহত্তর নোয়াখালী ও চট্টগ্রামের বিস্তৃত হাওর অঞ্চলের যে সাহিত্য, সেটাই পূর্ববঙ্গ গীতিকা নামে পরিচিত। আমি একটু লিখি। ব্রহ্মপুত্র নদের পূর্ব দিক হতে শুরু করে বৃহত্তর নোয়াখালী ও চট্টগ্রামের বিস্তৃত হাওর অঞ্চলের সাহিত্য। তাহলে পূর্ববঙ্গ গীতিকা হচ্ছে ব্রহ্মপুত্র নদের পূর্ব দিক হতে শুরু করে বৃহত্তর নোয়াখালী ও চট্টগ্রামের বিস্তৃত হাওর অঞ্চলের যে সাহিত্য, এটাই পূর্ববঙ্গ সাহিত্য নামে পরিচিত। তাহলে পূর্ববঙ্গ সাহিত্যের অস্তিত্ব পাওয়া যায় নিচের কোন জেলায়? নোয়াখালী ও চট্টগ্রামের। আচ্ছা, এই পূর্ববঙ্গ গীতিকার সংগ্রাহক যিনি ছিলেন, পূর্ববঙ্গ গীতিকার সংগ্রাহক ছিলেন চন্দ্র কুমার দে। তিনি ময়মনসিংহ গীতিকারও সংগ্রাহক ছিলেন। চন্দ্র কুমার দে ছিলেন এই ব্রহ্মপুত্র নদের পূর্ব দিক থেকে শুরু করে এই নোয়াখালী ও চট্টগ্রাম অঞ্চল থেকে তিনি এই পূর্ববঙ্গ গীতিকা সংগ্রহ করেছিলেন। এর প্রকাশক ছিলেন একই ব্যক্তি যিনি ময়মনসিংহ গীতিকার প্রকাশক ছিলেন। ইনি হচ্ছে দীনেশ চন্দ্র সেন। একটু লক্ষ্য রাখতে হবে, পূর্ববঙ্গ গীতিকার সংগ্রাহক হচ্ছে চন্দ্র কুমার দে এবং প্রকাশক হচ্ছে দীনেশ চন্দ্র সেন। আচ্ছা, এটা কত সালে প্রকাশিত হয়? এটা 1926 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশ করা হয়। এই যে পালা পূর্ববঙ্গ গীতিকার পালা সংখ্যা হচ্ছে 81টি। তাহলে আমরা একটু দেখি। পূর্ববঙ্গ গীতিকার সংগ্রাহক ছিলেন চন্দ্র কুমার দে, আর প্রকাশক ছিলেন দীনেশ চন্দ্র সেন। কত সালে এটা প্রকাশিত হয়? 1926 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এটাকে প্রকাশ করা হয়। পালা ছিল 81টি। এটা তিনটি খণ্ডে এই পূর্ববঙ্গ গীতিকা প্রকাশ করা হয়। কয়টি খণ্ডে? 3টি খণ্ডে প্রকাশ করা হয়।
তিনটি খণ্ডে, তিনটি খণ্ডে এটাকে প্রকাশ করা হয়, তিনটি খণ্ডে প্রকাশ করা হয়। ওকে, আমি আর একবার একটু বিস্তারিত বলি। ব্রহ্মপুত্র নদের পূর্ব দিক হতে শুরু করে বৃহত্তর নোয়াখালী ও চট্টগ্রামের বিস্তৃত হাওড় অঞ্চলের যে সাহিত্য, সেটাই হচ্ছে আমার পূর্ববঙ্গ গীতিকা। এই পূর্ববঙ্গ গীতিকার সংগ্রাহক ছিলেন চন্দ্রকুমার দে। বলে রাখা ভালো, এই চন্দ্রকুমার দেই হচ্ছে ময়মনসিংহ গীতিকারও সংগ্রাহক। আচ্ছা, এই চন্দ্রকুমার দের ইনি পূর্ববঙ্গ গীতিকারও সংগ্রাহক। প্রকাশক দীনেশ চন্দ্র সেন। আর এটা প্রকাশ করা হয় 1926 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে, এটাকে প্রকাশ করা হয়। পালা সংখ্যা 81টি, তিনটি খণ্ডে প্রকাশ করা হয় এই পূর্ববঙ্গ গীতিকা। এইখান থেকে উল্লেখযোগ্যভাবে বলে রাখা ভালো, এই চন্দ্রকুমার দে যিনি ময়মনসিংহ গীতিকার সংগ্রাহক, আবার পূর্ববঙ্গ গীতিকার সংগ্রাহক। এই চন্দ্রকুমার দের কন্যা, তার নাম হচ্ছে চন্দ্রাবতী। তিনি মধ্যযুগের প্রথম মহিলা কবি। আর এই চন্দ্রকুমার দে হচ্ছে তার কন্যা, যিনি চন্দ্রাবতী, ইনি রামায়ণের আংশিক অনুবাদ করেন। এর তথ্যটা আমরা পূর্বের ক্লাসে আলোচনা করেছিলাম। এই হচ্ছে আমাদের পূর্ববঙ্গ গীতিকার উৎস, প্রকাশক, পালা এবং কয়টি খণ্ডে সেটাকে প্রকাশ করা হয়। আমি এবার এই পূর্ববঙ্গ গীতিকার কতগুলো গুরুত্বপূর্ণ পালা একটু লিখে দেব। পূর্ববঙ্গ গীতিকার গুরুত্বপূর্ণ পালা যেগুলো পরীক্ষায় আসে, গুরুত্বপূর্ণ পালা। প্রথমটি ভেলুয়া, ভেলুয়া পালা, এটা পূর্ববঙ্গ গীতিকার অন্তর্গত। তারপরে আমরা দেখতে পাই কাফন চোরার পালা, কাফন চোরার পালা, আয়না বিবির পালা, আয়না বিবির পালা, মাইশাল বন্ধু, মনু মিয়া ও মলাক্কা বানুর পালা, মনু মিয়া ও মলাক্কা বানুর পালা। তারপরে পাই দেওয়ানা ঈশা খা, উল্লেখযোগ্য এই যে 6টি পালা একটু মনে রাখতে হবে, এগুলো সব পূর্ববঙ্গ গীতিকার পালা। ভেলুয়া, কাফন চোরার পালা, আয়না বিবির পালা, মাইশাল বন্ধু, মনু মিয়ার পালা, দেওয়ানা ঈশা খা। উল্লেখযোগ্য এই পালাগুলো আমরা এখানে দেখতে পাই, এই পালাগুলো আমাদের একটু মনে রাখতে হবে। তারপরে আমরা আরো এখানে পাই কাঞ্চনমালা, তারপরে আমরা পাই কাঞ্চনমালা, কাঞ্চনমালা, এই 7টি পালা যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো পরীক্ষায় এসে থাকে। তাহলে পূর্ববঙ্গ গীতিকার 81টি পালার ভিতরে এই 7টি পালা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এগুলো আমাদের একটু মনে রাখতে হবে। এবার আমরা আলোচনা করব নাত গীতিকা নিয়ে। নাত গীতিকা, নাথ গীতিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নাথ গীতিকা থেকে বিভিন্ন সময় প্রশ্ন এসে থাকে। নাথ গীতিকার উৎস কোথায়, সংগ্রাহক কে ছিলেন বা প্রকাশক কে ছিলেন, বা কি তার প্রতিপাদ্য বিষয় ছিল, সেগুলো নিয়ে এখন আমরা আলোচনা করব। নাথ গীতিকা কি? নাথ গীতিকা হচ্ছে, আমি লিখে দেবো তারপর বলি, রংপুর অঞ্চলের মুসলমানদের মুখে শুনে জর্জ গ্রিয়ারসন 1878 সালে যে সাহিত্য তিনি সংগ্রহ করেন, এটাই হচ্ছে নাথ গীতিকা নামে পরিচিত। তাহলে এই নাথ গীতিকা তিনি রংপুর অঞ্চলের, আসলে নাথ গীতিকাটা হচ্ছে রংপুর অঞ্চলের মুসলমানদের মুখে শুনে জর্জ গ্রিয়ারসন যে গীতিকা সংগ্রহ করেন, এটাই নাথ গীতিকা। তো এই নাথ গীতিকা আমি একটু লিখে দেব।
1878 সালে রংপুর অঞ্চলের মুসলমানদের মুখে শুনে জর্জ গ্রিয়ারসন 1878 সালের রংপুর অঞ্চলের মুসলমানদের মুখে শুনে জর্জ গ্রিয়ারসন মানিকচন্দ্র রাজার গান নামে যে গীতিকা সংগ্রহ করেন তাকে নাথ গীতিকা বলে। তাহলে এই নাথ গীতিকা কোন অঞ্চলের সাহিত্য? এটা রংপুর অঞ্চলের সাহিত্য। এটা সংগ্রহ করেন কে? জর্জ গ্রিয়ারসন এটাকে সংগ্রহ করেন। এই যে নাথ গীতিকা, এটি কি নামে পরিচিত? মানিকচন্দ্র রাজার গান নামে পরিচিত। তাহলে নাথ গীতিকা মানিকচন্দ্র রাজার গান নামে পরিচিত। এই নাথ গীতিকার দুটি ধারা ছিল। একটা হচ্ছে মানিকচন্দ্র রাজার গান, আর একটা হচ্ছে গোপীচন্দ্রের সন্ন্যাস। ধারা দুইটি: এক, মানিকচন্দ্র রাজার গান। তাহলে প্রথম ধারা হচ্ছে মানিকচন্দ্র রাজার গান, আর একটা ধারা ছিল, এটা হচ্ছে গোপীচন্দ্রের সন্ন্যাস। আচ্ছা, তাহলে আর একটু বলি যে নাথ গীতিকা কোন অঞ্চলের? 1878 সালে রংপুর অঞ্চলের মুসলমানদের মুখে শুনে জর্জ গ্রিয়ারসন মানিকচন্দ্র রাজার গান নামে যে গীতিকা সংগ্রহ করেন তাকে নাথ গীতিকা বলে। নাথ গীতিকার ধারা দুইটি: মানিকচন্দ্র রাজার গান আর গোপীচন্দ্রের সন্ন্যাস। তাহলে নাথ গীতিকা কোন অঞ্চলের, কোন জেলার? রংপুর জেলার। এর অপর নাম কি? মানিকচন্দ্র রাজার গান। নাথ গীতিকার ধারা কয়টি? দুইটি। গোপীচন্দ্রের সন্ন্যাস কোন গীতিকার ধারা? নাথ গীতিকার। মানিকচন্দ্র রাজার গান নামে পরিচিত নিচের কোন গীতিকাটি? নাথ গীতিকা। এটি সংগ্রহ করেন কে? জর্জ গ্রিয়ারসন। কত সালে সংগ্রহ করেন? 1878 সালে। অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য। আপনারা বিভিন্ন সময় বিভিন্ন নিয়োগ পরীক্ষায় এগুলো এসে থাকে। প্রাইমারি, নিবন্ধন, বিসিএস সহ বিভিন্ন ধরনের পিএসসি যত নিয়োগ আছে, নিয়োগগুলোতে এই ধরনের প্রশ্ন আমরা সম্মুখীন হই। আশা করি নাথ গীতিকার এই তথ্য আপনারা ভালোভাবে নিচ্ছেন। এবার এর থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, শেখ ফয়জুল্লাহ রচিত গোরক্ষ বিজয়, এটা নাথ গীতিকার একটি উল্লেখযোগ্য গ্রন্থ। লিখে রাখেন। শেখ ফয়জুল্লাহ রচিত নাথ গীতিকা, শেখ ফয়জুল্লাহ রচিত গোরক্ষ বিজয়। শেখ ফয়জুল্লাহ রচিত গোরক্ষ বিজয় এই নাথ গীতিকার অন্যতম গ্রন্থ। নাথ গীতিকার অন্যতম গ্রন্থ। নাথ গীতিকার আদিকবি বলা হয় মীননাথকে। নাথ গীতিকার আদিকবি মীননাথ। নাথ গীতিকার আদিকবি
মীনানাথ অথবা মৎস্যেন্দ্রনাথ। মৎস্যেন্দ্রনাথ। তাহলে শেখ ফয়জুল্লাহ রচিত গোরক্ষ বিজয় নাথ গীতিকার অন্যতম গ্রন্থ। তাহলে গোরক্ষ বিজয় গ্রন্থটি কে রচনা করেন? শেখ ফয়জুল্লাহ। গোরক্ষ বিজয় গ্রন্থটি কোন সাহিত্যের সাথে সম্পর্কিত? নাথ গীতিকা। নাথ গীতিকার আদিকবিকে মীননাথ। মীননাথের আরেক নাম মৎস্যেন্দ্রনাথ। ওকে, এটা হচ্ছে পূর্ববঙ্গ গীতিকা এবং নাথ গীতিকার অংশ। এই হচ্ছে পূর্ববঙ্গ গীতিকা ও নাথ গীতিকা। আমরা লোকসাহিত্যের আরও কিছু টপিক নিয়ে আলোচনা করব, যেমন ডাক, খনার বচন, প্রবাদ প্রবচন, ছড়া, উপকথা, রূপকথা, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তার আগে একটু বলে দিই ডাক কি। ডাক হচ্ছে তন্ত্রমন্ত্র নিয়ে ডাক, আর খনা হচ্ছে কৃষি ও জলবায়ু নিয়ে যে কথাগুলো, যে বাণীগুলো খনা নামক একটা ব্যক্তি দিয়েছেন, এটাকে খনার বচন বলে। খনা নিয়ে একটু বিতর্ক আছে। খনাটা কেউ বলে এটা ক্ষণ বা সময়ের বচন, ক্ষণ বা সময়ের বচন। আবার কেউ বলে খনা নামে একটি মেয়ে ছিলেন, পরবর্তীতে তার শ্বশুর তার জিহ্বা কেটে দেয় কথা বলা বন্ধ করার জন্য। আর ইনি কৃষি ও জলবায়ু সম্পর্কে তথ্য দিতেন। যেমন খনা বলে গিয়েছেন, শোন রে ওরে চাষার বেটা, মাটির মধ্যে বেলে যেটা ফলাস যদি তুই, সেখানে পটল ফলবে রে তোর সোনার ফসল। এভাবে তিনি জলবায়ু ও কৃষি সম্পর্কে বিভিন্ন ধরনের বাণী দিয়ে গিয়েছেন, যেটা আমাদের কৃষি ও জলবায়ুর জন্য অত্যন্ত পরিমাণে গুরুত্বপূর্ণ। এরপরে আমরা আসি ছড়া। ছড়া তো আমরা জানি লোকসাহিত্যের বিভিন্ন ছড়া, যেমন আম পাতা জোড়া জোড়া, মারবো চাবুক চড়বো ঘোড়া, তারপরে হাট টিমা টিম টিম, তারা মাঠে পড়ে ডিম, যেটা নিয়ে আমি প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম। এরপরে আমরা পাই উপকথা ও রূপকথা। রূপকথা কি? রূপকথা হচ্ছে কাল্পনিক কোনো তথ্য, যেগুলো কাল্পনিক। এর কিছু উদাহরণ আমরা পাই, যেমন ঠাকুরমার ঝুলি, ঠাকুরদাদার ঝুলি, বৌঠানের ঝুলি, এগুলো রূপকথার উদাহরণ। এরপরে আমরা পাই উপকথা। উপকথাটা কি? উপকথা হচ্ছে সেই ধরনের সাহিত্য যেখানে মানব এবং মানবী ছাড়া বিভিন্ন পশু পাখি প্রাণীরা কথা বলে, এটা হচ্ছে উপকথা। তো রূপকথা সংগ্রহ করেছিলেন উপেন্দ্র কিশোর রায়। এখানে টোনাটুনির গল্প, বিভিন্ন ঠাকুরমার ঝুলি, এগুলো হচ্ছে রূপকথার আলোচ্য বিষয়, যেগুলো আমরা সামনের একটা ক্লাসে দেখব। আজ এ পর্যন্ত। ভালো থাকবেন সবাই। আশা করি পূর্ববঙ্গ গীতিকা এবং নাথ গীতিকা সম্পর্কে আপনারা একটা তথ্য পেয়েছেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখলে অনেকগুলো তথ্য আপনারা এখান থেকে পাবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন। বাণী এডুকেশনের পক্ষ থেকে আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাই।